আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, তোমাদের বায়োলজি টিচার, চলে এসেছি তোমাদের সাথে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, যেটা তোমরা সবাই বা অনেকেই একটু স্কিপ করার চেষ্টা করো বা একটু পরে পড়বো এরকম ভাবো, মানে এরকমটা আর কি, একটু বিদঘুটে চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটাই কতটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায়, কতটা ভালোভাবে তোমাদেরকে বোঝানো যায়, পরীক্ষায় আসলে কিভাবে তোমরা অ্যান্সার করবা, এই অধ্যায় থেকে কেমন কোশ্চেন আসে, এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা বলো আর অ্যাডমিশন পরীক্ষা বলো, পরীক্ষায় কোশ্চেন হবেই হবে। একটা দুইটা কোশ্চেন, শর্ট কোশ্চেন বলো বা বড় কোশ্চেন বলো, এই অধ্যায় থেকে পরীক্ষায় কোশ্চেন সবসময় আসে। এই কারণে এই অধ্যায় স্কিপ করার কোনো সুযোগ নেই। আসো আমরা এই অধ্যায়টা শুরু করি। সাউন্ড যাচ্ছে? সো অধ্যায়ের নামটাই হচ্ছে অণুজীব। সো অণুজীব কি বলো তো দেখি, তোমরা কি জানো অণুজীব কি? দেখো, অণুজীব হলো এমন ক্ষুদ্র জীব যা সরাসরি খালি চোখে দেখা যায় না। সো যা সরাসরি খালি চোখে দেখা যায় না এবং দেখতে মাইক্রোস্কোপের প্রয়োজন হয়, এদেরকে মূলত বলা হয় মাইক্রো অর্গানিজম বা অণুজীব বলা হয় বা ক্ষুদ্র জীবও বলা হয়। অণুজীবের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জাই, প্রোটোজোয়া এবং কিছু শৈবাল এর অন্তর্ভুক্ত। আচ্ছা, তোমাদেরকে আমি পৃথিবীতে যত রকমের অণুজীব পাওয়া যায় সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আসো আমরা যদি দেখি অণুজীব। অণুজীব পৃথিবীতে বেশ কয়েক রকমের অণুজীব দেখতে পাওয়া যায়। যে একটু আগে আমি তোমাদেরকে বললাম, যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জাই, প্রোটোজোয়া এবং কিছু শৈবালের অন্তর্ভুক্ত। এগুলো যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, সো পৃথিবীতে যে অণুজীবগুলো পাওয়া যায় এর মধ্যে ভাইরাস পাওয়া যায়। মূলত যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। এছাড়া ব্যাকটেরিয়া পাওয়া যায়, কিছু প্রোটোজোয়া পাওয়া যায়, কিছু শৈবাল এবং কিছু ছত্রাক। এ আর কি মোটামুটি অণুজীব যেগুলো পৃথিবীতে পাওয়া যায়। এর বাইরেও আরো কিছু অণুজীব রয়েছে, তবে মোটামুটি এই অণুজীবগুলো পৃথিবীতে পাওয়া যায়। তো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক। ভাইরাস সম্পর্কে তোমাদের বইতে বিস্তারিত আলোচনা করা আছে। এছাড়া ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ব্যাকটেরিয়া সম্পর্কেও আলোচনা করা হয়েছে। প্রোটোজোয়া থেকে তোমাদের এই বইতে প্রোটোজোয়া থেকে ম্যালেরিয়া পরজীবীটা আলোচনা করা হয়েছে। শৈবাল এবং ছত্রাক সম্পর্কে পরবর্তী চ্যাপ্টারগুলোতে আলোচনা করা হয়েছে। ভাইরাস আমরা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, আসলে ভাইরাসটা অণুজীব কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে। মানে এটা এতটাই ক্ষুদ্র যে এটা একদম ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া, এটা খালি চোখ, মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া নর্মাল মাইক্রোস্কোপেও দেখার কোনো উপায় নেই। তো এই যে অণুজীবগুলো তোমরা দেখতেছো এর মধ্যে ভাইরাসটা হচ্ছে অকোষীয় এবং ভাইরাসটা অকোষীয়, ব্যাকটেরিয়াটা হচ্ছে আদিকোষী। আর প্রোটোজোয়া থেকে পরবর্তী প্রোটোজোয়া, শৈবাল এবং ছত্রাক, এই তিনটা হচ্ছে প্রকৃতকোষী। অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো ভাইরাস থেকে ব্যাকটেরিয়া একটু উন্নত, ব্যাকটেরিয়া থেকে প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক এগুলো আর একটু বেশি উন্নত। তো
ভাইরাসটা অকোষীয়। অকোষীয় বিষয়টা বুঝতে হলে আগে তোমাকে কোষ বুঝতে হবে, কোষটা কি সেটা আগে বুঝতে হবে। দেখো আমরা যদি এখানে একটু বোঝানোর চেষ্টা করি, যখন একটা জেনেটিক ম্যাটেরিয়াল, আর তোমরা জানো বা আমরা জানি জেনেটিক ম্যাটেরিয়াল বলতে ডিএনএ এবং আরএনএ কে বোঝানো হয়। জেনেটিক ম্যাটেরিয়াল, সাপোজ এটা একটা জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ বা আরএনএ, এই জেনেটিক ম্যাটেরিয়াল যখন একটা আবরণ দ্বারা আবৃত থাকে, সাপোজ এটা একটা আবরণ, তো জেনেটিক ম্যাটেরিয়াল যখন একটা আবরণ দ্বারা আবৃত থাকে এবং এই আবরণের পাশে যদি সাইটোপ্লাজমের একটা আবরণ থাকে, সাপোজ এগুলো হচ্ছে একটা সাইটোপ্লাজমিক আবরণ বা সাইটোপ্লাজমের একটা অংশ। আমি আর একটা স্লাইড নিয়ে এখানে জাস্ট এখানে আসো। সাপোজ এটা একটা জেনেটিক ম্যাটেরিয়াল, এটা ডিএনএ বা আরএনএ হইতে পারে, এর সাইডে যখন একটা আবরণ থাকে আর এই আবরণের চারপাশে যখন আবার এটা সাইটোপ্লাজমের লেয়ার থাকে, এগুলো একটা সাইটোপ্লাজমের লেয়ার, এবং এই সাইটোপ্লাজমের লেয়ার যদি আবার পুনরায় একটা আবরণ দ্বারা আবৃত থাকে তখন এটাকে মূলত কোষ বলা হয়। এখন এই জেনেটিক ম্যাটেরিয়াল এর চারপাশে যে লেয়ারটা থাকে, অর্থাৎ এই লেয়ারটা সবসময় ফসফেট এবং লিপিডের সমন্বয়ে গঠিত ফসফোলিপিড নামে বাইলেয়ার দ্বারা, মূলত ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা আবৃত থাকে। ফসফোলিপিড অর্থাৎ এই আবরণটা ফসফোলিপিডের একটা আবরণ হয়ে থাকে। তাহলে যদি জেনেটিক ম্যাটেরিয়ালটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে এবং এই আবরণের চারপাশে যদি একটা সাইটোপ্লাজমের মেমব্রেন থাকে এবং সাইটোপ্লাজমের মেমব্রেনের মধ্যে অনেকগুলো সাইটোপ্লাজমীয় অর্গানিলসগুলো থাকে তখন, এবং সেই সাইটোপ্লাজমীয় অর্গানিলসগুলো বা সাইটোপ্লাজমের মেমব্রেনগুলো পুনরায় আরও একটা আবরণ দ্বারা আবৃত থাকে, তখন মূলত এটাকে আমরা কোষ বলি। মনে রাখতে হবে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা, এই জেনেটিক ম্যাটেরিয়ালটা যে আবরণ দ্বারা আবৃত থাকে এটা সবসময় ফসফোলিপিড আবরণে আবৃত থাকে। সো এই যে জেনেটিক ম্যাটেরিয়ালটা এটা আবরণ দ্বারা আবৃত থাকতেছে তখন এটাকে বলা হয় নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসকে ঘিরে চারপাশে যেই আবরণগুলো আসতেছে বা যে মেমব্রেনগুলো আসতেছে বা যে এলাকাগুলো, এগুলোকে মূলত বলা হয় সাইটোপ্লাজম, এবং এখানে অনেকগুলো সাইটোপ্লাজমিক অর্গানেলসগুলো তৈরি হয়। সো যদি কখনো এই নিউক্লিয়াসের চারিদিকে এই যে আবরণটা রয়েছে এই আবরণটা না থাকে তখন সেই নিউক্লিয়াসকে নিউক্লিয়াস না বলে নিউক্লিওয়েড বলা হয়। অর্থাৎ সাপোজ এটা জেনেটিক ম্যাটেরিয়াল, বাট এই জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে এই যে আবরণটা ছিল এই আবরণটা কখনো কখনো আসে না, তাহলে এই আবরণটা ধরো যে নেই, তাহলে কি আছে, জাস্ট জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে সাইটোপ্লাজমের লেয়ারগুলো রয়েছে এবং সাইটোপ্লাজমের মেমব্রেনগুলো রয়েছে। তো যদি জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে যদি আবরণটা না থাকে তখন সেটিকে নিউক্লিয়াস না বলে সেটাকে বলা হয় নিউক্লিওয়েড। আরো একবার বোঝার চেষ্টা করো, জেনেটিক ম্যাটেরিয়ালসের চারপাশে যদি আবরণটা না থাকে তখন সেটাকে নিউক্লিয়াস না বলে বলা হয় নিউক্লিওয়েড। এখন যদি কোনো কোষে এই নিউক্লিওয়েডটা থাকে, অর্থাৎ একটা সুগঠিত নিউক্লিয়াস না থাকে, তখন সে কোষটাকে বলা হয় আদি কোষ। আর যদি আমি আরো একবার বোঝাচ্ছি, দেখো এই নিউক্লিয়াসের চারপাশে যদি আবরণটা থাকে, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে যদি আবরণ থাকে তখন সেটাকে আমরা বলেছিলাম নিউক্লিয়াস। আর যদি আবরণটা না থাকে, শুধুমাত্র সাইটোপ্লাজমীয় অঞ্চলগুলো থাকে, তখন এটাকে আমরা নিউক্লিয়াস না বলে এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে এখন বলতেছি নিউক্লিয়য়েড। আর যে সমস্ত কোষে এই নিউক্লিয়য়েডগুলো থাকে তাদেরকে বলা হয় আদিকোষী। তাহলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, ভাইরাসটা হচ্ছে অকোষীয়, ব্যাকটেরিয়াটা আদিকোষী। তাহলে অকোষীয়টা কি সেটা দেখো, যখন
জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে একটা আবরণ থাকে, বাট এই আবরণের চারপাশে যদি সাইটোপ্লাজমীয় মেমব্রেনগুলো বা সাইটোপ্লাজমীয় এরিয়া বা সাইটোপ্লাজমীয় অর্গানিলসগুলো যদি না থাকে, অর্থাৎ এই এলাকা যদি না থাকে, শুধুমাত্র এই নিউক্লিওয়েড বা শুধুমাত্র যদি নিউক্লিয়াস থাকে, তাহলে সেটাকে আমরা কোষ বলি না। অর্থাৎ ভাইরাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে একটা আবরণ থাকে, তবে এই আবরণটা ভাইরাসের ক্ষেত্রে এই আবরণটা ফসফোলিপিডের আবরণ না হয়ে সবসময় এই আবরণটা প্রোটিনের একটা আবরণ হয়। এটা একটা প্রোটিনের আবরণ হয়, বাট এই প্রোটিনের আবরণের পরবর্তীতে এই অঞ্চলগুলোতে কোনো সাইটোপ্লাজমীয় অর্গানিলস তৈরি হয় না, কিংবা কোনো সাইটোপ্লাজমীয় অঞ্চল দেখা যায় না। ইভেন এর পরবর্তীতে সে সাইটোপ্লাজম, যেহেতু সাইটোপ্লাজম অঞ্চল দেখা যায় না, সো কোনো সাইটোপ্লাজম অঙ্গাণুও থাকবে না, এবং সাইটোপ্লাজমকে ঘিরে কোনো ফার্দার কোনো মেমব্রেনও থাকবে না। এই কারণে ভাইরাসকে কোষ বলা হয় না, ভাইরাসকে বলা হয় অকোষীয়। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, এর বাহিরে সাইটোপ্লাজমীয় অঞ্চল থাকে, এবং সেখানে অনেক সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দেখা যায়, এবং সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে ঘিরে আবার পুনরায় আরও একটা মেমব্রেন থাকে। কিন্তু এই জেনেটিক ম্যাটেরিয়ালকে ঘিরে যে আবরণটা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে কোষগুলো পাওয়া যায়, এই আবরণটা থাকে না, অর্থাৎ সেখানে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। এ কারণে এটাকে প্রকৃত কোষী না বলে এটাকে আদিকোষী বলা হয়। আর নিচের যে অংশগুলো, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক, এই অণুজীবগুলোর মধ্যে নিউক্লিয়াসও দেখা যায়, অর্থাৎ একটা সুগঠিত নিউক্লিয়াস দেখা যায়, নিউক্লিয়াসকে ঘিরে সুন্দর একটা আবরণও দেখতে পাওয়া যায়, এবং সেই আবরণের পাশে সাইটোপ্লাজমীয় অঞ্চলগুলো দেখতে পাওয়া যায়, এবং সাইটোপ্লাজমীয় অঞ্চলগুলোকে ঘিরে পুনরায় আরও একটা আবরণ থাকে। অর্থাৎ একটা প্রকৃত কোষ হতে হলে যা যা বৈশিষ্ট্য দরকার, প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় বলে এগুলোকে, এই প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাককে বলা হয় প্রকৃত কোষী অণুজীব। এবার আসো ভাইরাসের কিছু ইতিহাস সম্পর্কে আমরা জানি। যেহেতু আমরা ভাইরাস নিয়ে পড়াশোনা করতেছি, তাহলে ভাইরাসের ইতিহাস সম্পর্কে জানি। সো ভাইরাস কি? ভাইরাস ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ বিষ বা পয়জন। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত এক প্রকার অতি আণুবীক্ষণিক অকোষীয় সত্য, যা কেবল উপযুক্ত জীবকোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। আচ্ছা, কি সেটা আমি বোঝাচ্ছি। তার আগে ভাইরাস আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, সর্বপ্রথম এডওয়ার্ড জেনার 1798 সালে, এডওয়ার্ড জেনার 1798 সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, অর্থাৎ গুটি বসন্তের ভ্যাকসিনটা আবিষ্কার করেন সর্বপ্রথম এডওয়ার্ড জেনার। আমি তোমাদেরকে বলেছি একটু আগে, এই অধ্যায়টা অ্যাডমিশন পরীক্ষার জন্য এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষার প্রশ্ন হবেই, অনেক এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসে, এবং অনেক বড় প্রশ্ন এখান থেকে সেট করা যায়। এই কারণে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো একটু বোঝার চেষ্টা করো বা একটু মনোযোগ দাও। আমরা ভাইরাস আবিষ্কারের একটা ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছি। এডওয়ার্ড জেনার সর্বপ্রথম 1798 সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। আচ্ছা, যেটা স্মল পক্স নামে পরিচিত, কিন্তু তিনি আসলে জানতেন না যে গুটি বসন্তটা ভাইরাস বাহিত একটা রোগ, বা ভাইরাসের আক্রমণের কারণে এই স্মল পক্সটা হয়, এটা তিনি জানতেন না। তিনি না জেনেও তিনি ভাইরাসের প্রতিষেধক তৈরি করে ফেলেছিলেন, কিন্তু তিনি যে এটা যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, এই রোগটা যে ভাইরাস বাহিত রোগ, এটা তিনি জানতেন না। পরবর্তীতে আরো একজন সায়েন্টিস্ট 1885 সালে লুই পাস্তুর, আমি এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার, তোমরা জানো লুই পাস্তুরের নাম তোমরা শুনেছো। 1885 সালে লুই পাস্তুর, লুই পাস্তুর ইনি পরবর্তীতে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন, কিন্তু লুই পাস্তুরও জানতেন না যে ভাইরাসটা, জলাতঙ্কটা ভাইরাস বাহিত কোনো রোগ, বাট তিনিও টিকা আবিষ্কার করে ফেলছেন। তাহলে আমরা যদি আরেকবার রিপিট করি, তাহলে এডওয়ার্ড জেনার 1798 সালে তিনি সর্বপ্রথম
স্মল পক্সের টিকা আবিষ্কার করেন, কিন্তু তিনিও জানতেন না যে স্মল পক্সটা ভাইরাস বাহিত কোনো রোগ। পরবর্তীতে 1885 সালে লুই পাস্তুর তিনি জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন, বাট তিনিও জানতেন না যে জলাতঙ্কটা ভাইরাস বাহিত একটা রোগ। তো মূলত 1798 সাল থেকেই মূলত ভাইরাসের কিছু অংশ বা কিছু কাজ শুরু হয়েছে। পরবর্তীতে অ্যাডলফ মায়ার 1886 সাল, এখান থেকে মূলত ভাইরাস আবিষ্কারের পটভূমিটা শুরু হয়। তিনি কি করলেন, তিনি দেখলেন যে তামাক পাতার উপরে সব দাগ হচ্ছে কিছু কিছু তামাক পাতার উপরে। তখন তিনি সেই তামাক পাতা থেকে কিছু রস কালেক্ট করলেন, কালেক্ট করে সেই রসটা একটা ভালো তামাক পাতার উপরে দিলেন। তিনি যখন তামাক পাতাতে রস মানে আক্রান্ত তামাক পাতা থেকে রস কালেক্ট করে ভালো তামাক পাতার উপরে দিলেন, তখন সেখানেও তিনি কিছু সব দাগ দেখতে পেলেন। তখন তিনি ধারণা করলেন যে কোনো একটা জীবাণুর কারণে মূলত তামাক পাতাটা আক্রান্ত হচ্ছে, কিন্তু তিনি বলতে পারলেন না যে তামাক পাতাটা কোন জীবাণুর কারণে হচ্ছে। তবে তিনি ধারণা করলেন কোন একটা জীবাণুর কারণে তামাক পাতাটা আক্রান্ত হচ্ছে। সো এর পরবর্তীতে 1892 সালে অর্থাৎ 6 বছর পর বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি তিনি লক্ষ্য করেন যে তামাক পাতার, তিনিও মূলত একই বিষয় নিয়ে কাজ করেন, তিনিও তামাক পাতার সে রসগুলোকে কালেক্ট করলেন। কালেক্ট করে তিনার মোটামুটি 6 বছর আগেই তো 6 বছর আগে অ্যাডলফ মায়ার তিনি বলে গেছেন যে কোনো একটা জীবাণু দ্বারা হয়। তো তিনিও এটা নিয়ে কাজ শুরু করলেন এবং তিনি প্রথমত ভাবলেন যে হয়তোবা এটা ব্যাকটেরিয়া দ্বারা এই জীবাণুটা ছড়াতে পারে। তো কিছু কিছু ফিল্টার রয়েছে যে ফিল্টার দ্বারা ব্যাকটেরিয়াকে আলাদা করা যায় বা পৃথক করা যায়। তো এমন একটা ফিল্টার তিনি ইউজ করলেন। ইউজ করার পর ওই ফিল্টারের উপরে আক্রান্ত পাতা থেকে রস নিয়ে ওই ফিল্টারের উপরে দিলেন, কিন্তু দেওয়ার পর ফিল্টার করার পর যে রসটা তিনি ফিল্টার করার পর যে রসটা পেলেন, সেই রসটা নিয়ে যে তিনি আবার ভালো একটা পাতার উপর দিলেন, দিয়ে দেখলেন যে ভালো পাতাটা পুনরায় আক্রান্ত হয়। তার মানে কি বোঝা গেল, এখানে যেটা স্পষ্ট হলো যে এই তামাক পাতাটা এমন একটা জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে যে জীবাণুটা ব্যাকটেরিয়া ফিল্টার করে এমন ফিল্টারে আটকানো সম্ভব না, অর্থাৎ এমন ফিল্টারও পৃথক করা যাচ্ছে না। তার মানে এখানে এমন কোনো জীবাণু রয়েছে যে জীবাণুটা ব্যাকটেরিয়ার চেয়েও অনেক অনেক গুণ ছোট, যে কারণে ব্যাকটেরিয়া পৃথক করা যাবে যে ফিল্টার দ্বারা, সেই ফিল্টার দ্বারা চেষ্টা করেও এই জীবাণুটাকে আলাদা করা যায় না। এ কারণে দিমিত্রি আইভানোভস্কিকেই মূলত ভাইরাসের আবিষ্কারক বলা হয়। তোমরা এই বিষয়টা একটু মনোযোগ সহকারে জানবা বা মনোযোগ সহকারে একটু পড়ে রাখবা, কারণ এগুলো পরীক্ষায় আসে। সো দিমিত্রি আইভানোভস্কিকে মূলত ভাইরাসের আবিষ্কারক বলা হয়। কেন আবিষ্কারক বলা হয়? কারণ তিনি অন্তত এতটুকু আবিষ্কার করলেন যে ভাইরাস আর ব্যাকটেরিয়াটা আলাদা, এবং এটাও তিনি আবিষ্কার করলেন যে ভাইরাসটা ব্যাকটেরিয়ার চেয়ে অনেক অনেক গুণ ছোট। পরবর্তীতে মার্টিনাস বেজেনি তারও 6 বছর পর 1898 সালে তিনি এটা নিয়ে আরো বেশি গবেষণা করলেন এবং গবেষণা করে তিনি এটাকে মার্টিনাস বেজেনিং তিনি এই জীবাণুটাকে ভাইরাস নামকরণ করেন। আমি আবারও বলতেছি, দিমিত্রি আইভানোভস্কি তিনাকে মূলত ভাইরাসের আবিষ্কারক বলা হয়, তবে ভাইরাসের নামকরণ করেন মার্টিনাস বেজেনিং। এরও পরবর্তীতে WM স্টেনলি 1935 সাল, অর্থাৎ এতক্ষণ ধরে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র বা ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের আগের ঘটনা। কিন্তু ভাইরাস তো অত্যন্ত ক্ষুদ্র, ভাইরাসকে দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন আছে। সো যখন 1935 সালে ইলেকট্রন মাইক্রোস্কোপটা আবিষ্কার হলো, তারপর বিজ্ঞানী স্টেনলি প্রথমবারের মতো এটা প্রমাণ করতে সক্ষম হন যে ভাইরাস হচ্ছে একটা অণুজীব। এটা কেমনে প্রমাণ করেন তিনি তামাকের যে পাতাটা, সেই পাতা থেকে অনেকগুলো তামাক পাতা একত্রিত করেন এবং অনেকগুলো তামাক পাতা থেকেও জীবাণুগুলো কালেক্ট করে ভাইরাসের একটা ক্রিস্টাল তৈরি করতে তিনি সক্ষম হন, যার কারণে তিনি মূলত প্রথমবারের মতো ভাইরাসকে অণুজীব হিসাবে প্রমাণ করেন। এরপর বিজ্ঞানী বর্ডেন
এর সাথে আরো একজন বিজ্ঞানী রয়েছে, বিজ্ঞানী বর্ডেন এবং বিজ্ঞানী পিরি। তিনারা মূলত বললেন যে ভাইরাসটা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। আমি যখন কোষ বুঝাচ্ছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে ভাইরাসটা একটা নিউক্লিক অ্যাসিড থাকে এবং নিউক্লিক অ্যাসিডের চারিদিকে একটা আবরণ থাকে। কোষ হতে হলে এই আবরণটা প্রোটিনের আবরণ হওয়া যাবে না, এই আবরণটা একটা ফসফোলিপিডের আবরণ থাকে, অর্থাৎ ফসফেট এবং লিপিডের সমন্বয়ে গঠিত একটা আবরণ থাকে। বাট ভাইরাসের ক্ষেত্রে এই নিউক্লিক অ্যাসিডকে ঘিরে একটা প্রোটিনের আবরণ থাকে, এই আবরণটাকে মূলত বলা হয় ক্যাপসিড। সেটা আমি পরবর্তীতে আলোচনা করতেছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। বাট এফসি ওয়ার্ডেন এবং NW পিরি সর্বপ্রথম 1936 সালে তিনারা সর্বপ্রথম এটা অবজার্ভ করেন যে ভাইরাস মূলত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এটা কেমনে তিনারা অবজার্ভ করলেন? কারণ ততক্ষণে বা ততদিনে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করা হয়ে গেছে। সরি, এডওয়ার্ড জেনার, অনেকে তোমরা কমেন্ট করে বলেছো বইতে 1796, হ্যাঁ 1796 হবে, বাট আমি বলার সময় হয়তো 1798 বলে ফেলেছে, এটা 1796 হবে। এবার আসো ভাইরাসের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। আসলে ভাইরাস জ্বর নাকি ভাইরাস জীব, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক বা সায়েন্টিস্টরা অনেকে অনেক রকম মত দিয়েছে। কেউ বলতেছেন ভাইরাস জ্বর, কেউ আবার বলতেছেন ভাইরাস জীব। অর্থাৎ ভাইরাসের মধ্যে জ্বর এবং জীব উভয় ধরনের বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে। সো আমরা দেখব যে ভাইরাসের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো যেগুলো জ্বরের বৈশিষ্ট্য, আবার কোন বৈশিষ্ট্যগুলোর কারণে ভাইরাসকে জীব বলতে পারি, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসো ভাইরাসের কোষের অনুপস্থিতি। অর্থাৎ তোমরা জানো যে জীব হতে হলে অবশ্যই, জীব কাকে বলে এই বিষয়টা তোমাদেরকে একটু বুঝতে হবে। আমি যদি একটু তোমাদেরকে বলি, সাপোজ এটা একটা কোষ, আমি লাল চিহ্ন দ্বারা একটা কোষের সেল মেমব্রেনটাকে আমি বুঝাচ্ছি তোমাদেরকে। সো এটা একটা কোষের বাহিরের লেয়ার, অ্যানিমেল ধরে নাও একটা অ্যানিমেল সেল, এর বাহিরের লেয়ার এটা একটা কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি যেটাই বলো না কেন। এর ভিতরে সমস্ত অংশকে মূলত বলা হয় প্রোটোপ্লাজম। অর্থাৎ সেল মেমব্রেনের ভিতরে যা কিছু রয়েছে, মেমব্রেনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। আচ্ছা, এই প্রোটোপ্লাজমের মধ্যে অনেক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়, অনেক ধরনের বিপাক ক্রিয়া সংঘটিত হয় প্রোটোপ্লাজমের মধ্যে। সো প্রোটোপ্লাজমের মধ্যে যদি কোনো ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয় তখন সেটাকে আমরা মূলত বলতে পারি সেটা একটা জীব। আর যদি প্রোটোপ্লাজমের মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া সংঘটিত না হয় তাহলে সেটাকে আমরা জীব বলতে পারি না। সো ভাইরাসের ক্ষেত্রে তো সেল নাই, অর্থাৎ ভাইরাসে তো কোষই নাই। কেন কোষ নাই? আমি তো তোমাদেরকে একটু আগেই বর্ণনা করলাম যে ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়ালকে ঘিরে একটা আবরণ থাকে, বাট একটা আবরণ থাকে, কিন্তু এই আবরণের চারপাশে কোষ হতে হলে অবশ্যই সাইটোপ্লাজমের একটা এলাকা থাকতে হবে, যেখানে সাইটোপ্লাজমে অনেক অঙ্গাণু থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকবে, গোলজি বডি থাকবে, রাইবোসোম থাকবে, লাইসোসোম থাকবে, অনেক প্ল্যান্ট সেল হলে সেখানে প্লাস্টিড থাকবে। অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে সাইটোপ্লাজমীয় উপাদান থাকবে এবং সেই সাইটোপ্লাজমকে ঘিরে পুনরায় আরও একটা আবরণ থাকবে যেটাকে আমরা সেল মেমব্রেন বলতেছি। তো ভাইরাসের ক্ষেত্রে তো শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে তো কোনো সাইটোপ্লাজম থাকে না এবং সাইটোপ্লাজম অর্গানিলসগুলো তো থাকে না, তাই ভাইরাসকে তো আমরা কোষ বলতেই পারে না। সো ভাইরাস যেহেতু কোষীয় না তাহলে তো এর জীব হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো ভাইরাসকে বিজ্ঞানীরা এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাইরাসকে অনেক বিজ্ঞানী বলতেছেন যে এটা একটা জড় পদার্থ, মানে জড় পদার্থ বা জড়। ভাইরাস নিজে নিজে বংশবৃদ্ধি করতে অক্ষম। আমরা জানি লুই অ্যান্ড সিকিভিস তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন সেলের, সেখানে তিনি তিনটা বিষয়ে আলোচনা করেছেন যে সেল হতে হলে ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ জীবজ ক্রিয়াকলাপের একক হতে হবে, যেটাকে ঘিরে একটা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকবে। এবং কোষ তখনই আমরা কাউকে কোষ বলতে পারবো বা কোনোটাকে কোষ বলতে পারবো যখন তার সেলফ রিপ্রোডাকশন পাওয়ারটা থাকবে, অর্থাৎ অন্য কারো সহযোগিতা ছাড়াই বা অন্য কারো সাহায্য ছাড়াই নিজের বংশ বিস্তার করতে পারবে, তখন আমরা সেটাকে কোষ বলি। সো
ভাইরাসের তো কোষ নেই, তাহলে ভাইরাস কিভাবে নিজে নিজের বংশবৃদ্ধি করবে? ভাইরাস বংশ বিস্তার করতে হলে প্রথমত তাকে একটা কোষে বা কোন একটা জীবের সাহায্য নিতে হবে। যেহেতু ভাইরাসের কোষ নেই, এই কারণে ভাইরাসকে আমরা জীবের মধ্যে ফেলতে পারি না। সো ভাইরাস তার বংশবৃদ্ধিও করতে পারে না। আর এটা হচ্ছে ভাইরাসের একটা জড় বৈশিষ্ট্য। ভাইরাসের এনার্জি উৎপাদনের ক্ষমতা নেই। আবারও সেই কোষের বিষয়টা আসতেছে। কোষের চারিদিকে কি থাকে? কোষের চারিদিকে সাইটোপ্লাজমিক লেয়ার থাকে। সেখানে কি থাকে? অনেক সাইটোপ্লাজমিক অর্গানিলস থাকে। নিউক্লিয়াসের চারপাশে অনেক সাইটোপ্লাজমিক অর্গানিলস থাকে। এই সাইটোপ্লাজমিক অর্গানিলসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর এই মাইটোকন্ড্রিয়ায় মূলত আমরা আমাদের যে রেসপিরেশন প্রসেসটা সংঘটিত হয়, এই রেসপিরেশন প্রক্রিয়ায় যে আমরা অক্সিজেনটাকে ইনহেল করে এই অক্সিজেনটাকে কাজে লাগিয়ে গ্লুকোজ ভেঙে মূলত শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। সো আর এই কারণে আমরা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে থাকি। তো একটা কোষ যদি থাকে তাহলে সেই কোষে মাইটোকন্ড্রিয়া রয়েছে, আর মাইটোকন্ড্রিয়া থাকা মানে ওই কোষটা নিজে নিজের শক্তি উৎপাদন করতে পারে। যেহেতু ভাইরাসের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া নেই, এই কারণে ভাইরাস কোনো তার শক্তি উৎপাদন বা এনার্জি উৎপাদন করতে পারে না। খুব গুরুত্বপূর্ণ আরো একটা বৈশিষ্ট্য, জীবন্ত কোষের বাইরে ভাইরাস পুরোপুরিভাবে নিষ্ক্রিয় থাকে। অর্থাৎ জীবন্ত কোষের বাইরে সে সক্রিয় অবস্থায় বিরাজ করে না। অর্থাৎ যদি একটা ভাইরাস এখানে সারা জীবন পড়ে থাকে, কিয়ামত পর্যন্ত যদি একটা ভাইরাস এখানেই থাকে, এর চারপাশে যদি কখনো কোনো জীব, সেটা অ্যানিম্যাল, প্ল্যান্ট বা অন্য কোনো জীব হতে পারে, যদি কোনো জীবের সংস্পর্শে সে না আসে, সে কখনোই তার সংখ্যা বৃদ্ধি করা কিংবা মানে সক্রিয় অবস্থা বিরাজ করতে পারবে না। সো এবং ভাইরাসে কেবল প্রোটিন আবরণ থাকে, প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড থাকে, যেটাও আমি অলরেডি আলোচনা করেছি। ভাইরাসে শুধুমাত্র প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড থাকে, এর চারপাশে কোনো সাইটোপ্লাজমীয় এলাকা বা সাইটোপ্লাজম অর্গানিলসগুলো থাকে না, যার ফলে এটা কোষ না। এই কারণে এটাকে আমরা কোনো লিভিং অর্গানিজম বা জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে রাখতে পারি না। সো এই বৈশিষ্ট্যগুলোই মূলত ভাইরাসের জড় বৈশিষ্ট্য। এবার আমরা দেখি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। তাহলে আমি এতক্ষণ ধরে যে বিষয়টা আলোচনা করলাম, এই বিষয়গুলোর উপর বেস করে মূলত সায়েন্টিস্টরা ভাইরাসকে জড় বলে উল্লেখ করেছেন। এবার আসো ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা জীবের বৈশিষ্ট্য কি? একটা জীবের বৈশিষ্ট্য হচ্ছে সেটার সংখ্যা বৃদ্ধি করতে পারে বা বংশ বৃদ্ধি করতে পারে। আমরা একটু আগে দেখেছি সেলের সংজ্ঞাতেও যখন দেখেছি যে সেল অন্য কারো সহযোগিতা ছাড়াই নিজের বংশ বৃদ্ধি করতে পারে। সো যে নিজের বংশ বৃদ্ধি করতে পারে তাদেরকে তো আমরা জীবন বলি বা জীবিত বলতে পারি বা জীব বলতে পারি। এই কলমটা তো কখনোই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারবো না। এমন না যে কলমটা আমি এখানে রেখে এলাম, সকালে এসে দেখতেছি এই কলম 2টা কলম হয়ে গেছে, এমন তো না। সো এই কলমটাকে তুমি এখন আমার সাথে রাখো কিংবা তোমার সাথে রাখো বা বাইরে যেখানে রাখো না কেন, এই জ্বর কখনোই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারবো না, সে এখন অন্য সহযোগিতা নিয়েই হোক আর না নিয়েই হোক। বাট ভাইরাসের ক্ষেত্রে বিষয়টা এমন না। ভাইরাস যখন একটা জীবের সংস্পর্শে আসে, তখন ভাইরাস তার সংখ্যা বা বংশ বৃদ্ধি করতে পারে। সো ভাইরাস যেহেতু বংশ বৃদ্ধি করতে পারে, আর বংশ বৃদ্ধি করার যে অ্যাবিলিটি এটা জীবের মধ্যে থাকে, এই কারণে ভাইরাসের এই বৈশিষ্ট্যটাকে জীবীয় বৈশিষ্ট্য বলতেছেন অনেক সায়েন্টিস্ট। এরপর আসো, জীব হতে হলে বা একটা কোষের খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার জেনেটিক ম্যাটেরিয়াল। আর এই জেনেটিক ম্যাটেরিয়াল প্রত্যেকটা জীবের মধ্যে ডিএনএ এবং আরএনএ থাকে। জেনেটিক ম্যাটেরিয়ালটা প্রত্যেকটা জীবের মধ্যে ডিএনএ এবং আরএনএ থাকে, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ প্রমাণ করে যে এটা একটা জীব। তো ভাইরাসের ক্ষেত্রে দুটো একসাথে কখনোই থাকে না, তো শুধু ডিএনএ থাকে কিংবা অনেক সময় শুধুমাত্র আরএনএ থাকে। তবু এটা তো একটা জীবের বৈশিষ্ট্য, এই কারণে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অনেকে ভাইরাসকে বলতেছেন এটা জীব। এরপর আসো, ভাইরাস খুব সহজেই জিনগত পরিবর্তন, যেটা মিউটেশন, অর্থাৎ মিউটেশন ঘটানোর ক্ষমতা একমাত্র জীবের মধ্যেই থাকে। অর্থাৎ যে জীব সে তার রূপটা পরিবর্তন করতে পারে। বাট এই বৈশিষ্ট্যটা কিন্তু ভাইরাসেরও রয়েছে। তা আমরা যখন করোনা ভাইরাসের সময় দেখেছি, করোনা ভাইরাস খুব সহজেই মিউটেশন করতেছিল। এই কারণে সায়েন্টিস্টরা করোনা ভাইরাসের এগেনস্টে যে ভ্যাকসিন আবিষ্কার, এটা করতে যে অনেক পরিশ্রম করতে হয়েছে, তাদের অনেকটা সময় লেগে গেছে। কেন সময় লাগছে? কারণ ভাইরাস খুব সহজে
তার রূপটা চেঞ্জ করতে পারতেছিল। সো ভাইরাস আর এই রূপ চেঞ্জ করার যেই ক্ষমতা এটা অ্যাকচুয়ালি জীবের মধ্যে থাকে। সো ভাইরাসের মধ্যে যেহেতু এই ক্ষমতাটা থাকে এই কারণে ভাইরাসকে জীবীয় বৈশিষ্ট্য বা জীবের মধ্যে অনেক রাখছে। এছাড়াও ভাইরাস জীবন্ত কোষে প্রবেশ করার পর অ্যাক্টিভ হয় এবং তার ফাংশন করতে পারে। এই বৈশিষ্ট্যগুলোর উপর ডিপেন্ডস করে অনেকে ভাইরাসকে জীব বলতেছে। এবার আসো ভাইরাসের ভৌত এবং রাসায়নিক গঠন। আসলে ভাইরাস কোন উপাদান নিয়ে গঠিত হয়েছে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলি। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাও। এবার আসো ভাইরাসের স্ট্রাকচার। ভাইরাসের মধ্যে আসলে কি থাকে? ভাইরাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান অর্থাৎ এইখানে ডিএনএ অথবা আরএনএ থেকে অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থেকে। এই নিউক্লিক অ্যাসিড কখনো ডিএনএ হতে পারে আবার কখনো আরএনএ হতে পারে। ডিএনএ বা আরএনএ খুব এক্সেপশনাল ছাড়া ডিএনএ বা আরএনএ একসাথে কখনো থাকে না। সো অন্যান্য জীবের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ দুটো একসাথেই থাকে, তবে ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ অথবা আরএনএ থাকে। আমরা ধরে নিই, আমরা একটা যদি চিন্তা করি যে ভাইরাসের একদম অভ্যন্তরে এরকম একটা ডিএনএ থাকে। সো এই ডিএনএটাকে বা আমরা ডিএনএ না বলে এটাকে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল বলি। এই জেনেটিক ম্যাটেরিয়ালের চারিদিকে একটা আবরণ থাকে, জাস্ট এরকম একটা আবরণ থাকে। সো জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে যে আবরণটা থাকে এই আবরণটাকে মূলত বলা হয় ক্যাপসিড বলা হয়। এটা একটা প্রোটিনের আবরণ, আর এটা তো জেনেটিক ম্যাটেরিয়াল, আর এর চারপাশে যে আবরণ এটাকে ক্যাপসিড বা প্রোটিনের আবরণ, এটাকে ক্যাপসিড বলা হয়। এটাকে যদি আমরা একটু জুম করি তাহলে আমরা যেমনটা দেখতে পাবো এই আবরণটা অনেকটা ঠিক এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে এই আবরণটা গঠিত হয়। জাস্ট এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে আবরণটা হতে হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র এই অংশটাকে বলা হয় ক্যাপসোমিয়ার। একটু বোঝার চেষ্টা করো। সো এই ক্ষুদ্র ক্ষুদ্র এই অংশগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। সো এরকম এই ক্যাপসোমিয়ারের সংখ্যা ভাইরাসের উপর ডিপেন্ডস করে আলাদা হতে পারে। কোনো কোনো ভাইরাসে কম পরিমাণে থাকে, 20টা 30টা 40টা এভাবে থাকে, আবার কোনো কোনো ভাইরাসে এই ক্যাপসোমিয়ারের সংখ্যাটা অনেক বেশি বেশি পরিমাণে থাকে। সো ভাইরাসের চারিদিকে যে আবরণটা থাকে এটা ক্যাপসিডের একটা প্রোটিনের আবরণ। এই প্রোটিনের আবরণটা মূলত অনেকগুলো ক্যাপসোমিয়ারের সমন্বয়ে গঠিত হয়। সো ভাইরাসের চারিদিকের আবরণ, তাহলে আমরা যদি একটু দেখি ভাইরাসের উপাদান বা স্ট্রাকচার সম্পর্কে যদি আলোচনা করি তাহলে প্রথমত স্ট্রাকচার অফ ভাইরাস। স্ট্রাকচার প্রথমত জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, যেটা হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকে। এরপর যে উপাদানটা থাকে ক্যাপসিড থাকে। আচ্ছা, এই প্রোটিনের যে আবরণ থাকে এই প্রোটিনের আবরণের কাজ কি বা এই ক্যাপসিডের কাজ কি? খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু লক্ষ্য করো। একমাত্র ভাইরাস ছাড়া অন্যান্য জীবে জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে যে আবরণটা থাকে সে আবরণটা থাকে ফসফেট এবং লিপিডের একটা আবরণ, ফসফোলিপিড বাইলেয়ার থাকে। বাট ভাইরাসের ক্ষেত্রে যে আবরণটা থাকে এই আবরণটা প্রোটিনের একটা আবরণ থাকে। এটা কেন থাকে? আমাদের সেলের মধ্যে অর্থাৎ জীবের কোষের মধ্যে এক ধরনের এনজাইম থাকে, যে এনজাইমকে বলা হয় নিউক্লিয়াস এনজাইম। নিউক্লিয়াস এনজাইম, এই নিউক্লিয়াস এনজাইমের কাজ হচ্ছে যখনই ডিএনএ দেখবে সে ডিএনএটাকে কেটে ফেল দিবে। সো আমার শরীরের মধ্যে যদি ভাইরাস প্রবেশ করে আর ভাইরাসটা যদি নগ্ন অবস্থায় প্রবেশ করে, অর্থাৎ ভাইরাসের এই আবরণটা যদি না থাকে, সো একটা ডিএনএ মানে এরকম একটা নেকেড ডিএনএ কে যদি আমার সেল পায়, সাথে সাথে এই নিউক্লিয়াস এনজাইমটা অ্যাক্টিভ হয়ে এই ডিএনএটাকে কেটে ফেল দিবে, অর্থাৎ ভাইরাসটাকে ধ্বংস করে ফেল দেবে। ভাইরাস এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য তার চারপাশে একটা আবরণ তৈরি করে। এই আবরণটাই মূলত
প্রোটিনের আবরণ হয়ে থাকে। অর্থাৎ ভাইরাস নিজেকে আত্মরক্ষার কারণে বা আত্মরক্ষার ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে একটা আবরণ তৈরি করে, আর এই আবরণটাই মূলত প্রোটিনের আবরণ হয়। আর এই প্রোটিনের আবরণটা অসংখ্য ক্যাপসোমিয়ার দ্বারা তৈরি হয়ে থাকে, মানে ক্যাপসোমিয়ার দিয়ে গঠিত হয়। আর এই প্রোটিনের আবরণটাকে বলা হয় ক্যাপসিড বলা হয়ে থাকে। এটা আরো একটা কাজ রয়েছে, ভাইরাস যখন কোনো জীবকে আক্রমণ করে সে জীবের শরীরের মধ্যে প্রবেশ করার জন্য ভাইরাস এই ক্যাপসোমিয়ারগুলো ইউজ করে থাকে। এখন আমার শরীরের মধ্যে যখন একটা ভাইরাস প্রবেশ করে তখন আমার বডি কিভাবে এর বিরুদ্ধে কাজ করে, এটাও মূলত এই ক্যাপসোমিয়ারকে দেখেই কাজ করে। এই ক্যাপসোমিয়ার অনেকটা অ্যান্টিজেনের মতো কাজ করে। তোমরা জানো অ্যান্টিজেন হচ্ছে একটা ফরেন পার্টিকেলস যেটা শরীরের মধ্যে প্রবেশ করে শরীরের ইমিউন সিস্টেমটাকে অর্থাৎ অ্যান্টিবডিটাকে অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করার জন্য তৈরি করে। সো যখন আমার বডির ভিতরে একটা ভাইরাস প্রবেশ করে তখন ভাইরাসের এই ক্যাপসোমিয়ারকে দেখে আমার বডির অ্যান্টিবডিগুলো ওর এগেনস্টে কাজ করার জন্য বা ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এখন তোমরা জানো অ্যান্টিবডির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়, অ্যান্টিবডির স্ট্রাকচার যখন পড়বা তখন দেখবা অ্যান্টিবডির একটা নির্দিষ্ট স্পেস থাকে, একটা জায়গা থাকে যেটা অ্যান্টিজেন মানে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে শুধুমাত্র বাইন্ড করবে। অনেকটা মানে লক অ্যান্ড কি এর মতো, মানে তালা চাবির মতো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সম্পর্কটা ঠিক এরকম হয়। অর্থাৎ ধরো যে এই ক্যাপসোমিয়ারের জন্য একটা নির্দিষ্ট অ্যান্টিবডি দায়ী থাকবে, অর্থাৎ শুধুমাত্র এই ক্যাপসোমিয়ারের যে আকার আকৃতি, এইরকম আকার আকৃতি যদি আমার শরীরের মধ্যে প্রবেশ করে, সাপোজ সেই অ্যান্টিজেনের নাম এই অ্যান্টিজেনটা এইরকম অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে এই অ্যান্টিবডিটা। এখন যদি জাস্ট এরকম স্ট্রাকচার না হয়, সাপোজ এইরকম কোনো স্ট্রাকচার হলো, সো এরকম স্ট্রাকচার দ্বারা যদি প্রবেশ করে তখন এই অ্যান্টিবডিটা আর কাজ করবে না, অর্থাৎ অ্যান্টিবডিটা ফিক্স থাকে, অর্থাৎ অনেকটা লক অ্যান্ড কি এর মতো। তো এই ক্যাপসোমিয়ারগুলো যখন আমার শরীরের মধ্যে প্রবেশ করতেছে ভাইরাসটা, তখন এই ক্যাপসোমিয়ারকে দেখে আমার বডি ওই রকমভাবে অ্যান্টিবডি তৈরি করতেছে এবং তার এগেনস্টে ফাইট করতেছে। কারণ করোনা ভাইরাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল, ভাইরাস খুব সহজেই তার রূপটাকে চেঞ্জ করে ফেলতেছে বা রূপটাকে চেঞ্জ করে ফেলছিল, অর্থাৎ মিউটেশন ঘটাচ্ছিল, অর্থাৎ তার ক্যাপসোমিয়ারগুলো তার জেনেটিক ম্যাটেরিয়ালসগুলো এটা মানে বারবার তার রূপটাকে চেঞ্জ করতেছিল। বিধায় আমার বডি যে অ্যান্টিবডিগুলো রয়েছে সেটা ভাইরাসকে খুব ভালোভাবে চিনতে না পারার কারণে বা চিনতে পারতেছিল না বা ডিটেক্ট করতে খুব কষ্ট হচ্ছিল, এই কারণে ভাইরাসটা আমাদেরকে খুব এফেক্ট করে ফেলেছিল করোনা ভাইরাসের ক্ষেত্রে। সো আমরা দেখলাম যে চারিদিকে জেনেটিক ম্যাটেরিয়াল, এর চারিদিকে একটা ক্যাপসোমিয়ারের আবরণ থাকে এবং এই ক্যাপসোমিয়ারের যে প্রোটিনের যে আবরণ, এই আবরণটাকে মূলত বলা হয় ক্যাপসিড। অনেক সময় এই ক্যাপসোমিয়ারের চারিদিকে অর্থাৎ এই ক্যাপসোমিয়ারের পার্শ্বেও এটা রেড কালার দ্বারা চিহ্নিত করি, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসোমিয়ারের চারপাশেও আরো একটা এক্সট্রা লেয়ার দেখা যায়, এই লেয়ারটাকে বলা হয় এনভেলপ। অর্থাৎ ক্যাপসোমিয়ারের চারপাশেও একটা এনভেলপের একটা লেয়ার থাকে, যেমন তোমরা বইতে পড়বা HIV ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এই ভাইরাসগুলোতে ক্যাপসোমিয়ারের চারপাশে অর্থাৎ ক্যাপসিডের চারপাশে আরো একটা আবরণ থাকে, আরো একটা লেয়ার থাকে, আরো একটা এনভেলপ থাকে। সো মোটামুটি এই হচ্ছে একটা ভাইরাসের স্ট্রাকচার। একটা ভাইরাসের মধ্যে এই আবরণটা একটা লিপিডের আবরণ হয়ে থাকে। সো ভাইরাস মূলত জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, এছাড়া এখানে ক্যাপসিড থাকে তো আমরা দেখলাম, এবং ক্যাপসিডের চারপাশে আরো একটা এনভেলপ থাকে। এই এনভেলপটা অনেক সময় লিপিডের আবরণ হয়ে থাকে, অর্থাৎ ফ্যাট থাকে, চর্বি থাকে। এখানে তোমরা জানো সাবান কিন্তু চর্বিটাকে ক্ষয় করে ফেলে খুব সহজেই। এটা এই আবরণ দ্বারা ওর তো অনেক মানে ওর শরীরকে তো রক্ষা করে। এখানে অনেক সময় স্পাইকও দেখা যায়, এরকম অনেক মানে স্পাইকও থাকে, অর্থাৎ লাস্টে যে আবরণটা থাকে বা এনভেলপ থাকে, এই এনভেলপের চারিদিকে এরকমটা আবরণ থাকে। তোমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখেছো, করোনা ভাইরাসের স্ট্রাকচার দেখেছো। সো HIV ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাসগুলো এরকমটা দেখা যায়। যাই হোক, সো এই আবরণটা লিপিডের একটা আবরণ থাকে। এই লিপিডের আবরণটা
লিপিডটা কি হয়, সাবান অনেক সময় সাবান কি করে, ফ্যাটটাকে খুব সহজেই ভেঙে ফেলে। সো করোনা ভাইরাস হলে আমাদেরকে যে বিষয়ে খুব পরামর্শ দেওয়া হয়েছিল যে সাবান দিয়ে বারবার হাত ধোয়ার জন্য। সো সাবান দিয়ে যখন তুমি হাত ধোবা তখন এই লেয়ারটা ভেঙে যেত, অর্থাৎ ভাইরাসটা সাময়িক ধ্বংস হয়ে যেত। ভাইরাসের তো আর জীবন নেই যে তার মৃত্যু ঘটবে, এই কথা আমরা বলতে পারি না, ভাইরাস ধ্বংস হয়ে যেত। আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করেছি, হয়তো অনেকে কিছুক্ষণ আগে জয়েন করেছে, শুরু থেকে জয়েন করনি, তাদের জন্য আরও একবার রিপিট করতেছে। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করেছি প্রথমত সেটা হচ্ছে অণুজীব জীববিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায় থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রথমত আমরা আলোচনা করেছি অণুজীব কি। অণুজীব হলো ক্ষুদ্র অর্গানিজম বা এমন ক্ষুদ্র জীব যাদেরকে সাধারণত খালি চোখে দেখা যায় না, তাদেরকে অণুজীব বলা হয়। এরপর আমরা আলোচনা করেছি পৃথিবীতে আসলে কত রকমের অণুজীব পাওয়া যায়। দেখো আমরা এখানে তোমাদেরকে আমরা প্রথমে আলোচনা করেছি পৃথিবীতে মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, কিছু শৈবাল এবং ছত্রাক এই অণুজীবগুলো থাকে। এর বাইরেও আরো কিছু অণুজীব পাওয়া যায়, বাট তোমাদের বইতে মূলত ভাইরাস নিয়ে আলোচনা করা হয়েছে, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক নিয়েও কিছু আলোচনা করা হয়েছে। প্রোটোজোয়া থেকে ম্যালেরিয়া পরজীবীটা তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। ভাইরাসকে অকোষীয় বলা হয়। কেন অকোষীয় বলা হয় সে বিষয়টা তোমাদের সাথে আমি আলোচনা করেছি, যে জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে যখন সাইটোপ্লাজমের আবরণ থাকবে এবং সেখানে সাইটোপ্লাজম অঙ্গাণু থাকবে তখন সেটাকে আমরা কোষ বলি। যেহেতু ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল চারপাশে কোনো সাইটোপ্লাজমের আবরণ থাকে না এবং সাইটোপ্লাজমের অঙ্গাণু থাকে না, এই কারণে ভাইরাসটা অকোষীয়। এর পরবর্তীতে ব্যাকটেরিয়াটা আদিকোষী, সেটাও তোমাদেরকে বলেছে যে যখন জেনেটিক ম্যাটেরিয়ালের চারিদিকে একটা ফসফোলিপিডের আবরণ থাকে তখন সেটাকে আমরা একটা প্রকৃত মানে একটা সুগঠিত নিউক্লিয়াস বলতে পারি। আর যদি ফসফোলিপিডের আবরণটা না থাকে সেটাকে আমরা নিউক্লিয়েট বলি। অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়ালের চারপাশে কোনো ফসফোলিপিডের আবরণ থাকে না, এই কারণে ব্যাকটেরিয়াটা আদিকোষী। এরপর প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাকটা কেন বহুকোষী সে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। এরপর ভাইরাস আবিষ্কারের একটা ইতিহাস সম্পর্কে বললাম। এরপর ভাইরাসের জড় বৈশিষ্ট্য এবং ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। তাহলে প্রশ্ন হচ্ছে আসলে ভাইরাসটা কি? ভাইরাসটা কি এর সবচেয়ে ভালো যে বিষয়টা বা ভালো যে সংজ্ঞাটা প্রদান করেছেন বিজ্ঞানী লোফ, তিনি বলছেন ভাইরাস ইজ এ ভাইরাস, মানে না জীব না জড়। কিছু কিছু সায়েন্টিস্ট তিনারা আবার বলতেছেন যে ভাইরাস হচ্ছে কানেকশন বিটুইন লিভিং অর্গানিজম অ্যান্ড নন লিভিং অর্গানিজম। বিজ্ঞানী স্টেনলির কথা তোমরা জানবা, তোমাদের বইতে লেখা রয়েছে। এরপর আমরা ভাইরাসের স্ট্রাকচার, ভৌত গঠন এবং রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা করলাম। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিডের চারপাশে আরো একটা এনভেলপ থাকে, তোমরা উদাহরণগুলো মনে রাখবা। এবার আসো ভাইরাসের প্রকারভেদ। হ্যাঁ, ভাইরাসের প্রকারভেদ। ভাইরাসকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। কখনো আকৃতি অনুযায়ী একরকম ভাবে ভাগ করা যায়, আবার নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাগ করা যায়, আবার বাইরে যে আবরণ থাকে তার উপর ডিপেন্ডস করেও ভাগ করা যায়। এবং ভাইরাস আসলে কাকে অ্যাটাক করতেছে বা কাকে এফেক্ট করবে, প্ল্যান্টকে নাকি অ্যানিম্যালকে বা নাকি ব্যাকটেরিয়াকে, এর উপর ডিপেন্ডস করেও ভাইরাসকে ভাগ করা যায়। এরকম অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে ভাইরাসকে আসলে বেশ কয়েকভাবে ভাগ করা যায়। আমাদের প্রথমে আসে ভাইরাসকে তার আকার আকৃতি অনুযায়ী বেশ কয়েকভাবে ভাগ করা যায়। যেমন দণ্ডাকার, অর্থাৎ এটা অনেকটা দেখতে দণ্ডের মতো। এই ভাইরাসগুলোর উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় এখান থেকে এমসিকিউ আসে, তোমাদের রিটেন অ্যাডমিশন পরীক্ষা এখান থেকে বেশ কিছু এমসিকিউ আসে এবং এমনি বোর্ড পরীক্ষাগুলোতেও কিছু এমসিকিউ আসে। যেমন টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস। এই ভাইরাসগুলো দণ্ডাকার, অর্থাৎ দেখতে অনেকটা দণ্ডের মতো হয়। কিছু কিছু ভাইরাস রয়েছে যে ভাইরাসগুলো অনেকটা গোলাকার হয়। আমরা করোনা ভাইরাসের সময় দেখেছি করোনা ভাইরাসের আকার আকৃতি একদম গোলাকার ভাইরাস ছিল, খুব কমন একটা ভাইরাস।
এছাড়াও পলিও ভাইরাস, টিআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাসগুলো গোলাকার আকার আকৃতির হয়ে থাকে। তোমাদের বইতে ভাইরাসের আকার আকৃতি অনুযায়ী তাদের যে কিছু ফিগার, কিছু ডায়াগ্রাম দেওয়া রয়েছে, সেখানে তোমরা দেখে নিবা টিআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাসটা কেমন হয়, গোলাকার আকৃতির হয়ে থাকে। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। এছাড়া ভাইরাস বহুভুজাকার হয়ে থাকে, যেমন হারপিস ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, T2 ভাইরাস, T4 ভাইরাস। এই ভাইরাসগুলো ব্যাঙ্গাসে আকার আকৃতির হয়ে থাকে, ডিম্বাকার হয়ে থাকে। এই বিষয়গুলো এখান থেকে তোমরা জেনে রাখবা। এছাড়া নিউক্লিক অ্যাসিডের উপর বেস করে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা হয়। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র ডিএনএ থাকে, তাদেরকে ডিএনএ ভাইরাস বলা হয়ে থাকে, যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস, T2 ভাইরাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় যে T2 ভাইরাস এটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস, কিংবা এমন পরীক্ষায় প্রশ্ন হয় যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস কিংবা নিচের কোনটি আরএনএ ভাইরাস। এই বিষয় নিয়েও পরীক্ষায় প্রশ্ন হয়। সো এগুলো একটু মনোযোগ সহকারে জানবা। আর আরএনএ ভাইরাসের কিছু উদাহরণ হচ্ছে টিএমভি ভাইরাস, এইচআইভি ভাইরাস, র্যাবিস ভাইরাস। একজন একটু আগে প্রশ্ন করেছে, দেখলাম যে প্রশ্ন করেছে করোনা ভাইরাসটা কোন ভাইরাস, ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস। হ্যাঁ, করোনা ভাইরাসটা হচ্ছে আরএনএ ভাইরাস। এর মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র আরএনএ পাওয়া যায়, এই কারণে করোনা ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস। সো এই বিষয়টা একটু মনোযোগ সহকারে জানবা। ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, টিআইভি ভাইরাস। পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা T2 ভাইরাস নিয়ে খুব বিস্তারিত জানবো, আমরা নেক্সট T2 ভাইরাসের গঠন সম্পর্কে জানবো। সো এটা হচ্ছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের ধরনের উপর ডিপেন্ডস করে ভাইরাসের শ্রেণী বিভাগ। এছাড়াও বাহিরে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ক্যাপসিড যে আবরণ, এই ক্যাপসিড আবরণের ক্যাপসিড আবরণের বাইরেও আরো একটা আবরণ থাকে, একটা লিপিডের লেয়ার থাকে, এনভেলপ থাকে। সো কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে থাকে, আবার কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে থাকে না। একটু মনে করার চেষ্টা করো, আমি যখন তোমাদেরকে ভাইরাসের স্ট্রাকচার পড়াচ্ছিলাম তখন ভাইরাসের স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম জেনেটিক ম্যাটেরিয়াল চারপাশে যে আবরণটা থাকে সেই আবরণটাকে আমরা ক্যাপসিড বলেছিলাম। ক্যাপসোমিয়ার দ্বারা একটা আবরণ থাকে, প্রোটিনের আবরণ মূলত। তো জেনেটিক ম্যাটেরিয়াল আর ক্যাপসিড এর পর প্রত্যেক ভাইরাসেই থাকে। সো জেনেটিক ম্যাটেরিয়াল এবং ক্যাপসিড ছাড়াও এর বাইরে আরো একটা এনভেলপ থাকে, আরো একটা আবরণ থাকে। এই আবরণটা লিপিডের আবরণ হয়ে থাকে। তো কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এই আবরণটা থাকে, আবার কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এই আবরণটা থাকে না। তো যে ভাইরাসের ক্ষেত্রে আবরণটা থাকে তাদেরকে বলা হয় বহিস্থ আবরণী ভাইরাস। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এইচআইভি ভাইরাস। আর যাদের ক্ষেত্রে এই আবরণটা থাকে না তাদেরকে বলা হয় বহিস্থ আবরণহীন ভাইরাস, যেমন টিএমভি ভাইরাস, T2 ভাইরাস। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ হিসেবে পরীক্ষায় আসে, এগুলো জেনে রাখবা। এছাড়া ভাইরাসটা আসলে প্ল্যান্টকে আক্রমণ করবে নাকি ভাইরাসটা অ্যানিম্যালকে আক্রমণ করবে। কিছু কিছু ভাইরাস আবার ব্যাকটেরিয়াকেও আক্রমণ করে। তোমরা জানো লিভিং অর্গানিজমটাকে মূলত দুটো অংশে ভাগ করা যায়, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। বাট প্ল্যান্ট এবং অ্যানিম্যালের বাইরেও অনেক লিভিং অর্গানিজম রয়েছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া রয়েছে, অ্যালজি রয়েছে এবং ফাঙ্গাস রয়েছে। সো ভাইরাস কখনো কখনো অ্যানিম্যালকে আক্রমণ করে, কখনো কখনো প্ল্যান্টকে আক্রমণ করতে পারে, কখনো কখনো ব্যাকটেরিয়াকেও আক্রমণ করতে পারে, অ্যালজি, ফাঙ্গাস সবকিছুকে আসলে ভাইরাস আক্রমণ করতে পারে। সো ভাইরাস আসলে তার হোস্ট বডিটা কে হবে, অ্যানিম্যাল অর প্ল্যান্ট নাকি ব্যাকটেরিয়া, এর উপর ডিপেন্ডস করে ভাইরাসকে বেশ কয়েকভাবে ভাগ করা হয়েছে। যেমন উদ্ভিদ ভাইরাস যেগুলো মূলত প্ল্যান্টকে আক্রমণ করে, যেমন টিএমভি ভাইরাস, বিওয়াইভি ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস। এটা অবশ্য একটু ব্যতিক্রম। যাই হোক, একটু আগে তোমাদেরকে টোবাকো মোজাইক ভাইরাসের কথা বললাম। এই ভাইরাসগুলো মূলত প্ল্যান্টকে আক্রমণ করে, এই কারণে এদেরকে প্ল্যান্ট ভাইরাস বলা হয়। এবং কিছু কিছু ভাইরাস রয়েছে যেগুলো অ্যানিম্যালকে আক্রমণ করে, যেমন করোনা ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, এগুলোকে প্রাণী ভাইরাস বলা হয়। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে বিস্তারিত তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ, ব্যাকটেরিওফাজ, মানে যে ব্যাকটেরিয়াগুলো, যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে ব্যাকটেরিওফাজ ভাইরাস বলা হয়। যেমন T2 ভাইরাস, T4 ভাইরাস, T6 ভাইরাস। খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায়, এই উদাহরণগুলো থেকে পরীক্ষায় নানান রকমের কোশ্চেন করা হয়। যেমন সায়ানোব্যাকটেরিয়াকে যারা আক্রমণ করে তাদেরকে সায়ানোফাজ বলা হয়। সো এই আর কি মোটামুটি ভাইরাসের প্রকারভেদ, তাদের
আকার আকৃতি, তাদের পোষক দেহে আক্রমণের উপর ডিপেন্ডস করে কিংবা জেনেটিক ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ডস করে ভাইরাসের আকার আকৃতি সম্পর্কে একটা ধারণা তোমরা পেলে নিশ্চয়। সো এই ছিল আজকের ক্লাস। মোটামুটি আমরা আজকের ক্লাসে অণুজীবের ভাইরাস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আবারও রিপিট করতেছি, এই অধ্যায়টা একটু বিদঘুটে টাইপের অধ্যায়। স্টুডেন্টরা অনেক সময় এই অধ্যায়টাকে পছন্দ করে না, এই অধ্যায়টাকে স্কিপ করে। তবে এই অধ্যায় স্কিপ করার কোনো সুযোগ নেই। বোর্ড পরীক্ষা বলো কিংবা অ্যাডমিশন পরীক্ষা বলো, সবসময় এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বাট এই অধ্যায়টা যদি একটু গুছানোভাবে পড়ো তাহলে দেখবে এই অধ্যায়টা অনেক অনেক ইজি হয়ে গেছে তোমাদের সামনে। অর্থাৎ ভাইরাস সম্পর্কে যদি তুমি একটু ধারণা নাও, ভাইরাস একটু ডিটেলস পড়তে, আসলে বেসিকটা ক্লিয়ার করে পড়লে যে কোনো রকমের কোশ্চেন আসলে তোমরা সে বিষয়ে অ্যান্সার দিতে পারবা ইনশাল্লাহ। সো প্রথমে ভাইরাস সম্পর্কে আমরা দেখব, পড়ালেখা করব, এরপর ব্যাকটেরিয়া এবং ফাইনালি আমরা কিছু ম্যালেরিয়া পরজীবী সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করব। আর আমার ক্লাসটা প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টায় হবে। আশা করি তোমরা যুক্ত থাকবা। আর তোমাদের যে কোনো রকমের কোশ্চেন, যে কোনো প্রশ্ন আমাদেরকে তোমরা জানিয়ে দেবা। আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে। সাথে সাথে তোমাদের কোন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ বা কোন অধ্যায়টা তোমাদের ক্লাস হওয়াটা খুব জরুরি, এই অধ্যায়গুলোর যদি তোমরা আমাকে জানো, কিংবা কোন টপিক্সটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, কোন টপিক্সটা আলোচনা করা একটু গুরুত্বপূর্ণ বা একটু বেশি প্রয়োজন তোমার কাছে, সেগুলো আমাদেরকে জানালে আমরা সেই বিষয় নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচে রাখে দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।